আপনারা দেখছেন একুশে টেলিভিশন। অনন্ত লোকে ফুটবল ঈশ্বর ম্যারাডোনা, কোটি ভক্তের মণিকোঠায় ড্রিবলিংয়ের রাজা, বিশ্বজুড়ে শোক। মুখ দেখে নয় অপরাধ বিবেচনায় বিচার, বললেন প্রধানমন্ত্রী। সম্মানের সাথে সেবা দেওয়ার নির্দেশ। করোনায় মৃত্যু ৬,৫০০ ছাড়ালো, বাড়ছে শনাক্তের হার। মাস্ক ব্যবহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মানসিক চাপ বেড়েছে ৫ গুণ, আচরণ অস্বাভাবিক হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ১১টার ২১ সংবাদের সাথে আছে আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ফুটবলের রাজপুত্র, বর্ণময় জীবন, তার বা পায়ের জাদুতে ১৯৮৬ সালে বিশ্বকাপ গেছে আর্জেন্টিনায়। তিনি আর কেউ নন, দিয়াগো আর্মান্দো ম্যারাডোনা। মাঠ ও মাঠের বাইরের জীবনে তিনি সবসময় ছিলেন আলোচিত। দারুণ ড্রিবলিংয়ে মন জয় করা ম্যারাডোনা মাদকের নেশায় বুঁদ হয়েছেন। মাফিয়া ডনের সাথে পার্টি করে বিতর্কে জন্ম দিয়েছেন। সাংবাদিকদের উপর গুলি চালিয়ে খেটেছেন জেল। বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন শারীরিক জটিলতায়। অবশেষে হৃদরোগে নিভল কিংবদন্তির জীবন। বিস্তারিত আবু হুরায়রা তামিমের রিপোর্টে। কয়েকদিন আগেই হাসপাতাল থেকে ফিরেছিলেন। চিকিৎসকরা আরও কিছুদিন হাসপাতালে থাকতে বলেছিলেন। শোনেননি ম্যারাডোনা। ১৯৬০ সালে বুয়েন আয়ার্সের গরিব ঘরে জন্ম। ফুটবলের উপর দারুণ নিয়ন্ত্রণ শৈশব থেকেই। ১৯৮১ সালে বোকা জুনিয়র্সের হয়েই ক্লাব ফুটবলে যাত্রা। ১৯৮৬ বিশ্বকাপে ফুটবল দুনিয়া দেখল ম্যারাডোনাকে। তার বাপায়ের জাদু, দারুণ ড্রিবলিংয়ে অপ্রতিরোধ্য আর্জেন্টিনা। ওই বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ভীষণ আলোচিত ম্যারাডোনার হ্যান্ডস অফ গড। কোচের চোখে একজন ম্যারাডোনা আর ১০ জন ফুটবলারের আর্জেন্টিনাই জেতে বিশ্বকাপ। ১৯৯০ সালের বিশ্বকাপেও দেশকে ফাইনালে তুলেছিলেন ম্যারাডোনা। পরের বিশ্বকাপে মাদক সংশ্লিষ্টতায় দেশের বিমানে উঠতে হয়েছিল এই কিংবদন্তিকে। এরপর বুট তুলে রাখলেও মাঠে আবার ফেরেন অন্য ভূমিকায়। মেসিদের কোচ হয়ে বিশ্বকাপে যান ২০১০ সালে। মাঠে যেমন তিনি আলোচিত, তেমনি মাঠের বাইরের জীবনও বর্ণময়। স্ত্রী ক্লাদিয়ার সাথে ২০ বছরের দাম্পত্য জীবনের সোতা ছেঁড়ার আগেও নানা আলোচনার জন্ম দিয়েছেন ম্যারাডোনা। ইতালিতে খেলার সময় ছেলের পিতৃত্ব দাবি করেন বান্ধবী সিনাগ্রা। বারবার অস্বীকার করেছেন ম্যারাডোনা। কলম্বিয়ার মাদক মাফিয়া এসকোবারের সাথে জেলখানায় পার্টি করেও আলোচনায় আসেন তিনি। নিজের বাড়ির সামনে সাংবাদিকদের ওপর গুলি চালিয়ে জেল খাটতে হয় এই ফুটবল লিজেন্ডকে। আজ তারই বাড়ির সামনে শোকের মিছিল। ম্যারাডোনার শরীরী মৃত্যু হলেও ম্যারাডোনা বেঁচে থাকবেন ফুটবলে। কিংবদন্তির মৃত্যু নেই। আবু হুরায়রা তামিম, ২১ টেলিভিশন। ম্যারাডোনার মহাপ্রয়াণে কাঁদছে বিশ্ব। বুয়েন্স আয়ার্সে শোকাতুর ভক্তদের ঢল নেমেছে। শোক আর শ্রদ্ধায় ফুটবলের মহাতারকার বিদায় যাত্রায় সঙ্গী হয়েছেন তারা। আর্জেন্টিনায় চলছে ৩ দিনের রাষ্ট্রীয় শোক। বিশ্বের অন্যান্য দেশেও শোকস্তব্ধ ম্যারাডোনার ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক বার্তা জানিয়েছেন ফুটবল তারকারা। রিপোর্ট করেছেন দুলি মল্লিক। কিংবদন্তির মৃত্যু। কারো কাছে ফুটবলের রাজপুত্র, কেউ বলেন ফুটবলের ঈশ্বর। তিনি দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। বিশ্বসেরা এ ফুটবলের চিরবিদায় বড় ধাক্কা দিয়েছে ভক্তদের হৃদয়ে। বুয়েন্স আয়ার্সের রাস্তায় হাজার হাজার শোকাতুর ভক্তের ঢল। কেউ কাঁদছেন, কেউ বা প্রিয় তারকার গ্রাফিতির সামনে স্তব্ধ হয়ে দেখছেন। এটি এখন আর্জেন্টিনার দৃশ্য। এরই মধ্যে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে আর্জেন্টিনা সরকার। প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ বলেন, বিশ্বের মধ্যে আর্জেন্টিনাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন ম্যারাডোনা।
শোক সাগরে ভাসছে ফুটবল বিশ্ব। ইতালিয়ান ক্লাব নাপোলিতে 1984 সাল থেকে 1991 সাল পর্যন্ত প্রায় 7 বছর খেলেছেন ম্যারাডোনা। তার বিদায়ে শোকাহত ক্লাব। আর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের আরেক কিংবদন্তি পেলেও বন্ধুকে হারিয়ে শোকাহত। 1986 বিশ্বকাপে ম্যারাডোনার প্রতিপক্ষ ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার গ্যারি লিনেকারও আর্জেন্টিনার জাদুকরকে সর্বকালের সেরা উল্লেখ করে শোক জানান। প্রিয় শিষ্য মেসি শোক বার্তায় বলেন, শান্তিতে থাকুন ম্যারাডোনা। আর পর্তুগালের ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো বিদায় জানান ড্রিবলিং মাস্টারকে। 1986 সালে একক চেষ্টায় আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা এনে দেন ম্যারাডোনা। তার বা পায়ের জাদু কখনো ভুলবে না বিশ্ব। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। মুখ দেখে নয়, অপরাধ বিবেচনা করে অপরাধীর বিচার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিসিএস আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, কর্মক্ষেত্রে কাউকে অবহেলা না করে সম্মানের সাথে সেবা দিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বিসিএস প্রশাসন একাডেমিতে আইন ও প্রশাসন বিভাগের 116, 117 ও 118তম কোর্সের সমাপনী অনুষ্ঠান। এক ঝাঁক নবীন কর্মকর্তার স্বীকৃতির সনদ প্রাপ্তির দিন। এ আয়োজনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 মাস প্রশিক্ষণ নেওয়া 116 জন নবীন ক্যাডারদের মধ্যে শীর্ষ 3 জনকে প্রধানমন্ত্রীর পক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তুলে দেন রেক্টরস অ্যাওয়ার্ড। দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রশিক্ষণে অর্জিত জ্ঞান দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। আপনাদের এই অর্জিত জ্ঞান আপনার দেশের কাজে অবশ্যই লাগাবেন। বাংলাদেশটাকে আমরা গড়ে তুলতে চাই উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে, সেটা মনে রাখতে হবে এবং আমরা তা পারি, সেটা আমরা প্রমাণ করেছি। অপরাধী যে দলেরই হোক, মুখ দেখে নয় বরং অপরাধ বিবেচনায় নিয়ে বিচার নিশ্চিত করার নির্দেশ দেন সরকার প্রধান। হঠাৎ এই যে ধর্ষণ, তারপরে নারী নির্যাতন, কিশোর গ্যাং সৃষ্টি হলো, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, এর বিরুদ্ধে আপনাদের যথাযথ ব্যবস্থা নিতে হবে। সেখানে কারো মুখ চেয়ে না, যারাই অপরাধীকে অপরাধী হিসেবেই দেখবেন, এটাই আমার কথা। সে যে দলের হোক, যে কেউ হোক, অপরাধী। প্রজাতন্ত্রের কর্মচারীদের উদ্দেশ্যে বঙ্গবন্ধুর একটি উদ্ধৃতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সমাজ ও দেশের প্রতি যাদের অবদান তাদের প্রত্যেকেরই সম্মান প্রাপ্য। কোনো মানুষকে অবহেলার চোখে দেখবেন না বা তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না। মানুষকে মানুষ হিসেবে সম্মান দিতে হবে, কারণ প্রত্যেকেরই অবদান রয়েছে এই সমাজের প্রতি, প্রত্যেকেরই অবদান রয়েছে দেশের প্রতি, সে কথাটা মনে রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, কর্মক্ষেত্রে সবাই যেন ন্যায় বিচার পায়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। করোনা সংক্রমণ রোধে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন প্রধানমন্ত্রী। এটা যেন বিস্তার না লাভ করতে পারে, তার জন্য যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে আপনারা চলবেন। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও 37 জনের। এ নিয়ে মোট মৃত 6524। নতুন শনাক্ত 2292। শনাক্ত বিবেচনায় প্রতি 100 নমুনায় 13.44%। এ পর্যন্ত শনাক্তের হার 16.82%। আকবর হোসেন সুমনের আরেকটি রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 264তম দিনে দেশে 118টি ল্যাবে একদিনে নমুনা পরীক্ষা হয়েছে 16,494 জনের। এতে নতুন শনাক্ত হয়েছেন 2292 জন। এ নিয়ে মোট শনাক্ত 4,56,438। একদিনে মৃত্যু হয়েছে আরও 37 জনের। বিভাগ অনুযায়ী ঢাকায় মৃত্যুর হার সবচেয়ে বেশি, 53.30%। সবচেয়ে কম ময়মনসিংহে 2.02%। নতুন 2,274 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছে 3,71,453 জন। মোট মৃত্যুর হার 1.43 এবং সুস্থতার হার 81.38%। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। শীতে করোনা সংক্রমণ যাতে না বাড়ে সেজন্য চলছে সচেতনতা কার্যক্রম। সাধারণ মানুষ যাতে মাস্ক ব্যবহার করে সেজন্য যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা জেলা প্রশাসন ও র্যাব। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে।
নিরাপদে থাকুন। করোনায় সংক্রমণ ও মৃত্যু দুটোই বাড়ছে। সংক্রমণ রোধ ও সচেতনতা বৃদ্ধির জন্য কয়েকদিন ধরেই চলছে বিভিন্ন কার্যক্রম। সাধারণ মানুষকে অনুরোধ জানানো হচ্ছে মাস্ক ব্যবহারে। রাজধানীর শাহবাগে ঢাকা জেলা প্রশাসন ও র্যাবের উদ্যোগে মাঠে নামে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সচেতনতার পাশাপাশি বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। ভ্যাকসিন আসার আগ পর্যন্ত কিন্তু এই যে মাস্ক এবং সচেতনতা এই দুটাই কিন্তু ভ্যাকসিন। অর্থাৎ আপনি যদি মাস্কটা ব্যবহার করেন, ইট উইল ওয়ার্ক অ্যাজ ভ্যাকসিন। আমাদের অভিযানের কারণে অনেকে এখন মাস্ক নাক পর্যন্ত দিয়ে ঘুরছে এবং তারা এটা অ্যাপ্রিসিয়েট করছে। আমাদের অভিযানের কারণে আমি মনে করি তাদের এই সচেতনতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এদিকে ধানমন্ডিতে করোনা মোকাবেলায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে নো মাস্ক নো সার্ভিস বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হয়। এ সময় তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক ব্যবহার ও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে। আমাদেরকে ঘন ঘন সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে। আমাদেরকে সামাজিক দূরত্ব রক্ষা করে চলতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মাস্ক ব্যবহার নিশ্চিত করার তাগিদও দেন তিনি। নো মাস্ক নো সার্ভিস এই কার্যক্রমটি তারা পরিচালিত করবে, এটা অব্যাহত থাকবে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। করোনা মহামারীতে বাড়ছে মানসিক চাপ। একটি গবেষণার ফলাফল বলছে, অন্য সময়ের তুলনায় করোনাকালে তরুণদের মধ্যে মানসিক চাপ, উদ্বেগ ও বিষণ্ণতা বেড়েছে 5 থেকে 6 গুণ। বিশেষজ্ঞরা বলছেন, কঠিন এই সময়ে মানসিক স্বাস্থ্যেরও মহামারী আসছে। আচরণে অস্বাভাবিকতা আসলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ তাদের। স্মৃতিমণ্ডলের 5 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব, ক্যামেরায় ছিলেন ইয়াকুব লিটন। মহামারীর কঠিন সময়ে ঘরবন্দি জীবনে নানা চিন্তা ঘিরে ধরেছে মানুষকে। চাপ বাড়ছে মনের ওপর। আন্তর্জাতিক একটি গবেষণার ফলাফল অনুযায়ী 100 জন করোনা সংক্রমিত ব্যক্তির মধ্যে 20 জন কোনো না কোনো মানসিক রোগে আক্রান্ত। মহামারীর বিষণ্ণ সময়ে তরুণদের নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণার ফলাফল বলছে, প্রায় 28% মানুষ মানসিক চাপ, 33% উদ্বিগ্নতা ও 42% বিষণ্ণতায় ভুগছে। সাধারণ সময়ের তুলনায় 5 থেকে 6 গুণ বেশি। যারা করোনায় সংক্রমিত হয়েছেন তারা তো বটেই, যারা করোনায় সংক্রমিত হন নাই, যারা ঘরে আছেন বা সীমিত পরিসরে কাজ করছেন, প্রত্যেকেরই কিন্তু মানসিক চাপ বাড়ছে এবং প্রত্যেকেরই মানসিক বিপর্যয় কিন্তু দেখা দিচ্ছে। সবার মাঝেই মানসিক চাপ বাড়ছে। তাই স্বাস্থ্য নিয়ম মেনে গুণগত সময় কাটানোর পাশাপাশি সামাজিক সম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। কারো ভেতরে যদি কোনো মানসিক স্বাস্থ্য সমস্যার লক্ষণ দেখা দেয়, অর্থাৎ তার চিন্তা, তার আচরণ এবং তার আবেগের মধ্যে যদি কোনো অস্বাভাবিকতা দেখা দেয়, তবে তিনি যেন সেটাকে অবহেলা না করে দ্রুত মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শটি গ্রহণ করেন। নিজেকে ভালোবেসে আত্মবিশ্বাস বাড়ানোরও পরামর্শ বিশেষজ্ঞদের। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরো থাকবে। রাজধানীর ড্রেনেজ ও জলাধার ব্যবস্থাপনার দায়িত্ব ওয়াসার পরিবর্তে 2 সিটির, দ্রুত জলাবদ্ধতা নিরসনের আশ্বাস। রংপুরে ডিবি পরিচয়ে গরু বোঝাই ট্রাকে ডাকাতি, ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, লাখ টাকা লুট। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরব ও ভুটানের রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। এ সময় দুই দেশের আর্থসামাজিক উন্নয়ন ও পারস্পরিক সহায়তায় আরও আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার প্রতিশ্রুতি দেন রাষ্ট্রদূত। পরে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কোয়েন্টসিল। করোনাকালীন সরকারি সহায়তা ও কার্যক্রম তুলে ধরেন শেখ হাসিনা। আঞ্চলিক সহায়তা বৃদ্ধির নানা দিক নিয়েও আলাপ করা হয় সাক্ষাৎকালে। আওয়ামী লীগে গণতন্ত্র চর্চার পাশাপাশি দলীয় প্রধান শেখ হাসিনার নেতৃত্বে দুষ্টির দমন ও শিষ্টের পালন নীতি অনুসরণ করা হয়। সরকারি বাসভবন থেকে ব্রিফিংয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকারের শুদ্ধি অভিযান অব্যাহত রয়েছে। কখনো কোনো অপরাধীকে রক্ষা করার ঢাল হবে না। শেখ হাসিনার কাছে অপরাধীর পরিচয় অপরাধী,
ইতিমধ্যে বিভিন্ন ঘটনা আপনারা তার প্রমাণ পেয়েছেন। গুটি কয় মানুষের অপরাধের জন্য সরকারের অনন্য অর্জনগুলো ম্লান হতে দেয়া যায় না। অপরাধের দায় ব্যক্তির, দলের নয়। এই বছরের মধ্যে অনলাইন পোর্টালের নিবন্ধন কার্যক্রম শেষ করা হবে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লেখক সম্মাননা ও রিপোর্টার্স জার্নালের উদ্বোধন করেন মন্ত্রী। তিনি বলেন, যেসব অনলাইনে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হবে সেগুলোর বিরুদ্ধে আগামী বছর থেকে ব্যবস্থা নেওয়া শুরু হবে। ভুয়া সাংবাদিকদের ধরিয়ে দিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সহ সাংবাদিক সংগঠনগুলোকে এগিয়ে আসারও আহ্বান জানান তথ্যমন্ত্রী। প্রকৃতপক্ষে এগুলো আমার মনে হয় এইগুলোকে বন্ধ করার জন্য আমার মনে হয় রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন সাংবাদিকদের যে ফোরামগুলো আছে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারণ কিছু কিছু সাংবাদিক নামধারীর জন্য পুরো সাংবাদিক সমাজের বদনাম হতে পারে না। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নতুন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান ও ঢাকা 18 আসনে নবনির্বাচিত সংসদ সদস্য হাবিব হাসান। জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা জানান ধর্ম প্রতিমন্ত্রী। ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন ঢাকা 18 আসনে নবনির্বাচিত সংসদ সদস্য হাবিব হাসান ও জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান। ফাতিহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। এখন থেকে ঢাকার ড্রেনেজ ব্যবস্থা, জলাধার উদ্ধার ও সংরক্ষণের দায়িত্ব দুই সিটি কর্পোরেশনের। এতদিন ওয়াসা ও সিটি কর্পোরেশনের মধ্যে নিয়ে রশি টানাটানি চললেও সমস্যার স্থায়ী সমাধানে পৌঁছালো স্থানীয় সরকার মন্ত্রণালয়। এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছেন, কারিগরি কমিটির রিপোর্ট 1 মাসের মধ্যে পেলেই নিয়মতান্ত্রিকভাবে দায়িত্ব হস্তান্তর হবে। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। অল্প বৃষ্টিতেই ডোবে রাজধানীর রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থা। শুধু তাই নয়, শহরের 46টি খালের বৃষ্টি দিনে দিনে বিলুপ্ত হয়েছে। যেগুলো আছে সেগুলো থাকা না থাকা সমান, পানি ধারণের সক্ষমতা একেবারে নেই। ড্রেনেজ ব্যবস্থা, জলাধার উদ্ধার ও সংরক্ষণের দায়িত্ব কার? এতদিন দায়িত্বটা ছিল ঢাকা ওয়াসার, যদিও আইনে এই দায়িত্ব সিটি কর্পোরেশনের। এতদিন দায়িত্বটি ফিরে পেতে চাইলেও গড়িমসি করছিল ওয়াসা। প্রতিষ্ঠানটির ব্যর্থতায় বছরের পর বছর দুর্ভোগ পোহাতে হয়েছে নগরবাসীকে। দেরিতে হলেও এবারের সমাধান এলো। আমি ব্যক্তিগতভাবে এই কাজটা ওয়াসায় করুক, আমি মনে করি এটা রিকমেন্ড করি না। এইটাকে আজকে সিটি কর্পোরেশনের কাছে কি প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে যখন সিটি কর্পোরেশন দায়িত্বটা নেয়, তো এটা নিয়ে আলোচনা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের 3টি সংস্থার সাথে বৈঠকে লোকবল, প্রযুক্তি, অবকাঠামো সহ ওয়াসার সক্ষমতা কিভাবে কর্পোরেশনগুলোকে দেওয়া যায় তার কৌশল নির্ধারণেও কমিটি করা হয়েছে। যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া সম্পাদন করা হবে এবং ওনারা তখন থেকে এই দায়িত্বটা এখনই করেন এবং তখন বৈঠকে উপস্থিত দুই নগরপিতা আশ্বস্ত করেন, এবার যতটা সম্ভব নাগরিক দুর্ভোগ কমবে, উদ্ধার হবে ঢাকার খাল ও জলাধার। ম্যান্ডেটের কারণে আমরা এই সাহস করেছি যে ঢাকাবাসীকে এই সমস্যা থেকে আমরা সমাধান দিব। খালের পাশে যদি অবৈধ খাল যে কেউ দখল করুক না কেন, সেটি তাকে ছাড়তেই হবে। অবশ্যই আমরা যদি আইন লাগে আইনের মাধ্যমে করব, যদি অবৈধ লাগে যদি অবৈধের মাধ্যমে করব। খালের দুই পারকে উদ্ধার করতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভালো কিছু দেখাতে হবে। যদিও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলছেন, অতিরিক্ত দায়িত্ব হিসেবে তারা কাজটি করে আসছিলেন। 1988 সালে এটা ওয়াসার উপরে চাপিয়ে দিয়েছিল। আবার আমরা 2012 সাল থেকে বলে আসছি যে এটা ওয়াসার কাজ না, এটা হস্তান্তর করা হোক। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। মৃত্যুবরণকারী ইউপি চেয়ারম্যান ও সদস্যদের পরিবার এবং চিকিৎসা গ্রহণকারী জনপ্রতিনিধির মাঝে আর্থিক সাহায্য প্রদান করেছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার কল্যাণ ট্রাস্ট। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও মিলনায়তনে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাঝে আর্থিক সাহায্য তুলে দেন। এবছর 5 জন ইউপি চেয়ারম্যান ও 18 সদস্যকে মোট 22,80,000 টাকা প্রদান করা হয়। এ সময় মন্ত্রী তাজুল ইসলাম করোনা মোকাবেলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ভূমিকার প্রশংসা করেন।
ধর্ষণের মামলায় 23 বছর সাজা খাটা পটুয়াখালীর আলম মুন্সির যাবজ্জীবন সাজা বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বেঞ্চ রায় দেন। আদালত তার পর্যবেক্ষণে বলেছেন, সমাজ এবং লোকলজ্জার পরোয়া না করে ধর্ষণের শিকার গৃহবধূর সাহসের জন্যই ধর্ষকের শাস্তি হয়েছে। এটি সমাজের জন্য একটি বার্তা। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। 1998 সালে পটুয়াখালীতে ধর্ষণের শিকার হন একজন নারী। এরপর আসামি আলম মুন্সির বিরুদ্ধে মামলা করেন। স্বামীসহ 8 জন আদালতে সাক্ষী দেন। 1998 সালে নিম্ন আদালত আসামিকে যাবজ্জীবন সাজার আদেশ দেন। এরপর আসামি আলম মুন্সি আপিল করলে হাইকোর্টও সাজা বহাল রাখেন। এই ধর্ষিতা, তার পরিবারের সদস্যরা, ইভেন তার স্বামী পর্যন্ত সাক্ষী দেওয়ার ক্ষেত্রে এগিয়ে এসছে এবং হাইকোর্ট ডিভিশনও তার মৃত্যুদণ্ডকে, তার যাবজ্জীবনকে বহাল রেখেছে। সর্বশেষ আপিল বিভাগে আলম মুন্সি জানান, তার যাবজ্জীবন সাজা প্রায় শেষের দিকে। 23 বছর সাজা ভোগ করেছেন তিনি। তবে আপিল বিভাগ যাবজ্জীবন সাজা বহাল রাখেন। যদিও আগামী 1 ডিসেম্বর যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদণ্ড কিনা রায়ে তা জানা যাবে। আজকের এই যে আসামি, যে যাবজ্জীবন প্রাপ্ত আসামির আইনজীবী আদালতে এসে বলে যে সে তার যাবজ্জীবনের একটা বড় অংশ সে খেটে ফেলেছে, সুতরাং এখন যেন তাকে মুক্তি দেওয়া হয়। আদালত শুনে তার সেই অ্যাপ্লিকেশনটাকে ডিসমিস করেছে, অর্থাৎ এখন পর্যন্ত তার যাবজ্জীবন বহাল আছে। ধর্ষণের শিকার এই নারীর সাহসিকতার কারণেই ধর্ষকের সাজা নিশ্চিত করা গেছে বলেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। কক্সবাজারে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেবুন নেসা আয়েশা এর রায় দেন। বাদীপক্ষের আইনজীবী জানান, শিশু ধর্ষণের দায়ে নাসির উদ্দিন নামের একজনকে বিচারক এর সাজা দেন। রায় সন্তোষ জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। রংপুরের মিঠাপুকুরে ডিবি পুলিশ পরিচয়ে গরু বোঝাই ট্রাকে ডাকাতি হয়েছে। এ সময় কুপিয়ে হত্যা করা হয় ব্যবসায়ীকে। লুট করে নেওয়া হয় 3.5 লাখ টাকা। পুলিশ জানায়, রাতে ট্রাকে করে গরু নিয়ে যাওয়ার সময় ডিবি পুলিশ পরিচয়ে পথরোধ করা হয়। অস্ত্রের মুখে তল্লাশি নামে গরু ব্যবসায়ীর বাদশা মিয়ার কাছে থাকা 3.5 লাখ টাকা ছিনিয়ে নেয়। বাধা দিলে তাকে ও চালক সাজু মিয়াকে কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বাদশা মিয়াকে মৃত ঘোষণা করে। ড্রাইভার সাজু মিয়ার অবস্থা আশঙ্কাজনক। নিচ্ছে আরেকটা বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরো থাকবে। রেলে যুক্ত হচ্ছে দ্রুত গতির ইঞ্জিন। লাইনের আধুনিকায়ন ছাড়া বাড়বে না গতি, বলছেন বিশেষজ্ঞরা। বিশ্বজুড়ে করোনা একদিনে মৃত্যুর রেকর্ড 1000। যুক্তরাষ্ট্রে প্রতি 40 সেকেন্ডে মারা যাচ্ছে একজন। আবার আমন্ত্রণ রাতে 11টার 21 সংবাদে। বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে দ্রুত গতির ইঞ্জিন ও কোচ। তবে রেল লাইনের আধুনিকায়ন ছাড়া ট্রেনের গতি বাড়বে না বলে মনে করছেন প্রকৌশলী সহ সংশ্লিষ্ট সকলে। তারা বলছেন, রেলের বরাদ্দ বাড়লেও যথাযথ ট্রাক নির্মাণ করা না হলে ভেস্তে যেতে পারে সকল আয়োজন। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় একরামুল হকের 2 পর্বের রিপোর্টের শেষ পর্ব আজ জানাচ্ছেন সমর ইসলাম। সর্বোচ্চ গতির ট্রেন চলাচল করে ঢাকা চট্টগ্রাম রেলপথে। এই গতি ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার, গড় গতি 68 কিলোমিটার। নতুন ইঞ্জিন ও কোচ যুক্ত হওয়ার পরও সেবার পরিধি বাড়ছে না ট্রেনের গতির কারণে। আমার ইঞ্জিন কোচ দুটোই 120 কিলোমিটারে আছে, কিন্তু আমার ট্রাক আছে হলো 80 কিলোমিটার ম্যাক্সিমাম, এবং সেটাও সব জায়গায় নাই। কাজেই আমি যদি বলি গতি বাড়বে, সেটা আমি কোন তথ্যের ভিত্তিতে বলবো? গতি ধীর হওয়ার কারণ পুরাতন রেল লাইন। তাই রেল লাইন আধুনিক করার দাবি শ্রমিক নেতাদের। যেহেতু সরকার বাজেট দিয়েছেন, তারা সেটা করার মতো তাদের সেই অবস্থায় আছে, এবং তারা যাতে করে আপনার এই গতি বাড়ানোর জন্য রেল লাইনকে আরও তারা আধুনিকরণ যেটা করার প্রয়োজন। ঢাকা চট্টগ্রাম রেলপথে ডবল লাইনের কাজ শেষ হয়েছে, তারপরও নতুন লাইনে ট্রেনের গতি বাড়ানো যায়নি। এখন চলছে ডুয়েল গেজ স্থাপনের কাজ। এতেও ট্রেনের গতি বাড়বে না বলে মনে করেন যাত্রীরা। এখানে কিন্তু গতি কোনোভাবে বাড়ছে না, বরঞ্চ কোনো ক্ষেত্রে কোনো ট্রেনের ক্ষেত্রে গতি আগের চেয়ে কমে আসছে। ফলে যাত্রীদের যে কাঙ্ক্ষিত সেবা, সেটা কিন্তু বিঘ্নিত হচ্ছে। আমি মনে করি এই বিষয়টি
সরকার গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন। দেশে 120 কিলোমিটার গতির ইঞ্জিন ও কোচ আসছে। প্রচলিত রেল লাইনে গড় গতি 70 কিলোমিটারের নিচে আটকে আছে। এমন পরিস্থিতিতে কাঙ্ক্ষিত সেবা দেয়া সম্ভব হবে না বলে মত সকলের। সমর ইসলাম, 21 টেলিভিশন। কুয়েতের সুয়েক স্ট্রেটের সুক আলমিরা সুপার শপে কর্মরত অবস্থায় অগ্নিকাণ্ডের পর 6 দিনেও সন্ধান পাওয়া যায়নি নোয়াখালীর বেলাল হোসেনের। গত 18 নভেম্বর বুধবার স্থানীয় সময় ভোর 5টায় কুয়েতের আলমিরা সুপার শপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর থেকে নিখোঁজ রয়েছেন বেলাল হোসেন। পরিবার বলছে বেলাল হোসেন মারা গেছে বলে স্বীকার করেছে মার্কেটে নিরাপত্তারক্ষী। তবে মালিকপক্ষ এখনও স্বীকার করেনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বেলাল হোসেনের সন্ধান পেতে বাংলাদেশি দূতাবাসের সহযোগিতা চান তার পরিবার। বেলাল মারা গেছে, ওরা আমাদেরকে ধারণা দিতেছে। এই ছোট ছোট বাচ্চাদের আজাহারি, আমার মা বোন সবাই কান্নাকাটি করতে করতে অস্থির হয়ে যেতেছে। বাংলাদেশ সরকারের কাছে একটি আবেদন আমার, যে আমার বাবাকে আমি একটু চাই। বাংলাদেশ দূতাবাসের কাছে আমার অনুরোধ রইল, কোম্পানির কাছে, মালিকের কাছে কঠোরভাবে একটা ব্যবস্থা নেবেন। সে যেন দুনিয়া থেকে চলে গেছে তার ক্ষতিপূরণটা তার ফ্যামিলি পায়। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। কর্পোরেট সুশাসন নিশ্চিত করতে কোম্পানিগুলোর বার্ষিক আর্থিক প্রতিবেদনের সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। রাজধানীর একটি হোটেলে ICABর পুরস্কার প্রদান অনুষ্ঠানে এমনটাই জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুর্শি। এ সময় 2019 সালের আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে 13 ক্যাটাগরিতে 23 প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। বক্তারা বলেন, অনেক কোম্পানির আর্থিক প্রতিবেদনই এখনও যথেষ্ট মানসম্মত নয়। আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে কর আদায় বাড়ানোর পাশাপাশি পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগকারীদের জন্য ভালো মুনাফা নিশ্চিত করা যাবে। দেশবন্ধু গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে 1 বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। চুক্তি অনুযায়ী দেশবন্ধু গ্রুপের বিভিন্ন প্রমোশনাল কার্যক্রম, শুভেচ্ছা প্রদানমূলক টিভিসি ও জনসচেতনামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন তিনি। চুক্তি স্বাক্ষর করেন গ্রুপের সিইও মোহাম্মদ তোফাজ্জল হোসেন, চিত্রনায়ক ফেরদৌস ও সমন্বয়কারী এজেন্সি প্রিয়ন্তীর সিইও মনোর হোসেন পাঠান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা ও ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ফেনীর ছাগলনাইয়ার চৌধুরী মার্কেটে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পাঠাননগর বাজার উপশাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত উপশাখার উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহুরুল হক সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কক্সবাজারের কুতুবদিয়ায় বড় ঘোপ বাজারে আল আরাফা ইসলামী ব্যাংকের আউটলেট উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বিভাগীয় প্রধান মোহাম্মদ আজম। ব্যাংকের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ফয়জুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবার ও ছমাদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মুসা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা ব্যাংকের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং গ্রাহকদের সেবায় নানামুখী উদ্যোগের কথা জানান। দর্শক, 27 নভেম্বর থেকে 21 টেলিভিশনের সংবাদ সূচিতে কিছুটা পরিবর্তন আসছে। প্রতিদিন আমাদের সংবাদ আয়োজন থাকছে সকাল 9টায়, দুপুর 12টা ও 2টায়, বিকেল 4টা, সন্ধ্যা 7টা, রাত 9টা, 11টা ও রাত 1টায়। এছাড়া সন্ধ্যা 6টায় প্রচার হবে দেশের সংবাদ ও চট্টগ্রাম সংবাদ। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। অনন্ত লোকে ফুটবল ঈশ্বর ম্যারাডোনা, কোটি ভক্তের মণিকোঠায় ড্রিবলিংয়ের রাজা, বিশ্বজুড়ে শোক। মুখ দেখে নয় অপরাধ বিবেচনায় বিচার, বললেন প্রধানমন্ত্রী। সম্মানের সাথে সেবা দেওয়ার নির্দেশ। করোনায় মৃত্যু 6,500 ছাড়ালো, বাড়ছে শনাক্তের হার। মাস্ক ব্যবহারের ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মানসিক চাপ বেড়েছে 5 গুণ, আচরণ অস্বাভাবিক হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 20 করে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।